ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আসে সাকিব। হ্যাঁ, আজ ভার্সিটির প্রথম দিন, না মানে এই ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় কয়েকদল বখাটে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কিরে নতুন নাকি? তাদের মধ্যে একজন বলে, মালটা কিন্তু হেব্বি, আর যাই বলিস। বলে সবাই হু হু করে হেসে দিল। হঠাৎ একটি গাড়ি ভিতরে ঢুকবে, তখন ওরা যে যার মতো ছুটে সামনে থেকে চলে গেল। গাড়িটি ভার্সিটির ভেতর প্রবেশ করলো। খুব দামি গাড়ি। গাড়ির ভিতর থেকে কে নামছে তা দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু যা দেখলো তা দেখে সে আকাশ থেকে পড়লো। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আসলো। মেয়ে তো নয়, যেন ছেলে, কিন্তু মেয়েটি দেখতে হ্যাব্বি, কেউটা বোন সুন্দর, প্রথম দেখাতেই ফিদা। যাই হোক, গাড়ি থেকে নামার পর সেখান থেকে চলে গেল, আর সব আস্তে আস্তে নীরব হয়ে গেল, যেমন কিছুই হয়নি। আমি মানে সাকিব ভার্সিটির ক্যাম্পাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর সবাই এমন ভাবে চেয়েছিল যেমন আমি এলিয়েন। আর কেউ হাসতেও ছিল। হ্যাঁ, কারণ আমি আজ পরেছি ঢিলে ঢালা পুরনো শার্ট, প্যান্ট ও স্যান্ডেল এবং চশমা। আমি সাকিব, অনার্সের 3য় বর্ষে ভর্তি হয়েছে এখানে। তাই এখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছি। প্রিন্সিপালের দরজার সামনে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমি সাকিব, অনার্স 2য় বর্ষে নিউ এডমিশন। ও আচ্ছা, চলো। করিডোরে আসতেই হঠাৎ এক জরুরি ফোন আসে, আর উনি করিডোর থেকে ক্লাস দেখে চলে যান। আমি আনমনে ক্লাসের সামনে গিয়ে, স্যার আসবো? কে তুমি? আমার দিকে তাকিয়ে একটু বিরক্তিকর ভাবে, স্যার আমি আপনার ছাত্র। কি, তোমাকে আগে তো কখনো দেখিনি। তুমি হয়তো জানো না, এটা প্রথম বর্ষের নয়, 2য় বর্ষের ক্লাস। স্যার, ও দেখবে কি করে? দেখেন না, ফকিরটা ইয়া বড় চশমা লাগিয়েছে। বাকি সবাই শুনে হেসে উঠল। স্যার, আমি 3য় বর্ষের ছাত্র, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। ঠিক আছে, আসো, আর ক্লাসে গিয়ে চুপচাপ বসো। আমি ক্লাসে ঢুকে অবাক, তখনকার সেই মেয়েটি একই ডিপার্টমেন্টের। আমি চুপচাপ পিছনে গিয়ে শেষের বেঞ্চে বসে পড়লাম। স্যার লেকচার দিয়ে চলে গেল। আরেক লেকচারের জন্য অনেক সময় বাকি, তাই ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর যখন আনমনে হাঁটছিলাম, তখন ভাবতেছিলাম, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম আর পড়ে যাই। উঠে দেখি সেই ছেলেটি যেটি ক্লাসে আমাকে অপমান করেছিল। ফকিরের বাচ্চা, বুঝতে পারছে দিলি তো নোংরা করে। সরি ভাই, আমি খেয়াল করিনি। খেয়াল করিসনি মানে? ছোট লোকের বাচ্চা, জানিস দাম কত আমার ড্রেসের? অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর হাসছে। ভাই, যা বলা আমাকে বলেন, আবার বাবা মাকে কিচ্ছু বলবেন না প্লিজ। ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া দেখাচ্ছি। শার্টের কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ওই হকি স্টিকটা নিয়ে আয় তো। ওর বন্ধুকে উদ্দেশ্য করলো। ওর 5 থেকে 6 জন বন্ধু হকি স্টিক দিয়ে আমাকে এলো পাথারি মারতে শুরু করলো। আমি শুধু বলতেছিলাম, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রায় 10-12 মিনিট পটানোর পর একটা মেয়ে আসে, আর ওরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সকালে সেই মেয়েটি। আমি মনে মনে ভাবছিলাম, কি ভালো মেয়ে। এলা, তুই এখানে? যেমন সুন্দর নাম, তেমন চেহারা সুন্দর। আরে, এই খ্যাতটা নতুন আসছে আর তুই প্রথম দিনই মেরে বিদায় করতে চাস রাব্বি? তাহলে এই ছেলেটার নাম রাব্বি? কি বলতে চাইছিলি তুই নীলা? আরে বেব, কুল কুল। আমি বলতে চাইতেছি, আজই যদি বিদায় করে দিস, বাকি দিনগুলো আমরা মজা করব কিভাবে? রাব্বি ভাবছে, আরে বেটা, এই ছেলেটা হবে আমাদের ভার্সিটির জোকার, যাকে দেখে সবাই মজা নিতে পারবো আর মুড ভালো হবে। আর তুই কিনা আজকেই মেরে বিদায় করে দিচ্ছিস, পরে তো ভয় আর আসবে না। যা, ভালো কথা বলতেছিস তো, এভাবে তো ভেবে দেখিনি। বুঝতেছি তো, এবার না হয় ছাড়তে। এবারের মতো ছেড়ে দিলাম তোরে। এই নে 500 টাকা, ওষুধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে নিস। এই বলে ওরাও চলে গেল। আমি উঠতে পারতেছিলাম না। আমাকে এমন ভাবে মেরেছে যে আমার শরীরে অনেক জায়গা কেটে গেছে, মাথার সামনেও কেটে গিয়ে রক্ত পড়ছে, অনেক ব্যথা, দাঁতও পাচ্ছিলাম না, আর কেউ সাহায্যের জন্য আসতেছিল না। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে আসে, যে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় আর সবকিছু করে দেয় পাশে থেকে। সবকিছু করার পর মেয়ে যখন আমার পাশে আসে, তখন তাকে ভালোভাবে খেয়াল করি। হয়তো ততটা সুন্দর নয়, কিন্তু চেহারাটা মায়ায় ভরা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। তার এক চুটকিতে আমার ধ্যান ভাঙে। কি দেখছিলেন এমন ভাবে? আসলে মানে হয়েছে, আপনাকে আর মানে মানে করতে হবে না। তা আগে তো কখনো দেখিনি আপনাকে এই ভার্সিটিতে। আমি আজই জয়েন করেছি নতুন, 3য় বর্ষে রসায়ন ডিপার্টমেন্টে। আমিও তো
একই ডিপার্টমেন্ট। আপনাকে তো ক্লাসে দেখলাম না আজ। আমি প্রথম লেকচার অ্যাটেন্ড করিনি আজ। ও আচ্ছা। তা আপনি নতুন এসেই ওদের সাথে লাগতে গেছেন কেন? ওদের চিনেন? ওদের দুজনের বাবাই এই শহরের বড় ব্যবসায়ী। ওদের বাবার খুব নাম ডাক আছে, সেই কারণে ওরা যা ইচ্ছে তাই করে। সাবধানে থাকবেন। আরে আমি কি ইচ্ছে করে লাগতে গেছি নাকি? তাহলে ওরা আপনার সাথে এমন করলো কেন? তারপর সবকিছু খুলে বললাম আমি। ও আচ্ছা। ওয়াই তবে আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম সুমাইয়া। আপনার নাম কি? আমার নাম সাকিব। ওকে, আমার এখন উঠতে হবে, অনেক লেট হয়ে গেছে। ও আচ্ছা, ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাকে এখানে আনতাম। এখন আসি। বলেই সে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে অপলক চেয়েছিলাম। অনেক মেরেছি, তাই 2 দিন থাকতে হবে। 2 দিনের সময়ও দেখা করতে গেছে আমার সাথে কয়েকবার। এখন আমরা বন্ধু। এই শহরে হলেও আমার প্রথম বন্ধু। তার 2 দিন পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। হ্যাঁ, আমি এই শহরে একটা ফ্ল্যাটে উঠেছি, সেখানে একাই থাকি। ওই দিন আর ভার্সিটি যাওয়া হয়ে ওঠেনি। পরের দিন একটু দেরিতেই ঘুম ভাঙলো, আর উঠে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজও সে আগের মতো পোশাকে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবো, তখনই দেখলাম রাজ আর নীলারা বসে আড্ডা দিচ্ছে। আল্লাহর নাম নিয়ে ওরা যেদিকে বসে আছে তার উল্টো দিক দিয়ে হাঁটা ধরলাম, কারণ আমি ঝামেলা চাই না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। উল্টো পথ দিয়ে এসে দেখি ওরা এই পথের শেষ প্রান্তে বসে আছে, দেখে মনে হয় আমারই অপেক্ষা করছিল। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়েই চলে যেতে লাগছিলাম, তখন ডাক দিল একটা ছেলে। রাজের সাথেই, মানে রাজের বন্ধু। এই খ্যাত, এদিকে আয়। বাকি সবাই হাসছে, আমি না শোনা ভান করে চলে যাচ্ছিলাম। ওই ছেলেটা পেছন থেকে কলার ধরে টানতে টানতে রাজ আর নীলার সামনে নিয়ে গেল। ভাই, আমাকে এখানে এনেছেন কেন? আমি তো কিছু করিনি। ওই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে কেন এনেছি তার কৈফিয়ত দিতে হবে এখন। না 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 ভাই, আসলে। ওই প্রিন্সিপাল আসছে, এখন ছেড়ে দে। আর আমি দাঁড়িয়ে মুসকি মুসকি আর ভাবছি, কি ভাবছি সেটা এখন রহস্য থাকুক। ওরা ছেড়ে দিয়ে চলে গেল। ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহের প্রাণী। কেউ কেউ হাসছে। আমি পরবা না করে ক্লাসে চলে গেলাম। 2 ক্লাস শেষ হতে একটা ছেলে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আশরাফুল। আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, আসলে আমি গরিব, আপনি কত বড় লোক তো তাই। দেখ ভাই, আমার কাছে বন্ধুত্ব বড়, টাকা পয়সা না। আর আমি ওদের মতো না, আজ থেকে তাহলে আমরা বন্ধু। আমি কিছু একটা ভেবে হাত বাড়িয়ে বন্ধু হয়ে গেলাম। তারপর বলল, বন্ধু, তুমি আর আপনি বলতে কিছু নাই, তুই করেই বলবি। ঠিক আছে। চল এখন উঠি। কি হলো আশরাফ, ক্লাস করবি না? না, আজ আর ক্লাস করব না। আমি কিছু না ভেবে ওর সাথে উঠে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে বলছে, এই খ্যাত, চল ভাই তোকে ডাকছে। কে ডাকছে? তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। তোকে রাব্বি ভাই ডাকছে। ওকে চল। আশরাফ আইতে চাইছিল, আমি না করে দিয়েছি, আর বলছি আমি দেখি আগে, পরে না হয় তোকে নিয়ে যাব। আমি ছেলেটি সেখানে যেতেই, কি ভাবছেন চল কাকি দিয়েছে? আমাকে না। আমি কিছু বোঝানোর আগেই আবারও ঠাস করে আরেকটা চর পড়ল। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, দ্বিতীয়বার যে চরটা সেটা আমার গালে পড়েছে, আর প্রথমবার যেটা সেটা ওই ছেলের গালে যে আমাকে এনেছে। ছেলেটি চর খেয়ে চুপ হয়ে রাব্বির পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর নীলা, তোর সাহস কি করে হয় আশরাফের সাথে বসার? ও মা, ওই তো বন্ধুত্ব করতে আসছে, তো কথা বলবো না? সে যাই হোক, ওর সাথে যাতে আর তোকে না দেখি। আমি আর এখন বন্ধু, বন্ধুর সাথে থাকলে সমস্যা কোথায়? ওর মতো একটা স্মার্ট ছেলে তোর মতো ছোট লোকের সাথে যায় না। তোকে যা বলছি তাই করবি। পারবো না। কি বলি তুই? মুখে মুখে তর্ক শিখে গেছিস? কি হয়েছে রে? রাব্বি একটু দূরে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমাদের কাছে এসে, দেখ শালা ফকিরের বাচ্চা, ভাব বেড়েছে আশরাফের সাথে বন্ধুত্ব করে। যখন রাব্বি চর দেওয়ার জন্য হাত উঠালো, তখনই আশরাফ ওর হাত ধরে নিল আর বলল, দেখ, ও আমার বন্ধু, তোদের সাথে ওর কি তা আমি জানি না, আর জানতেও চাই না, তাই ওরে যাতে বিরক্ত করতে না দেখি। নীলার রাগ চরম পর্যায়ে, আর আমি ওকে দেখে খুব হাসতে ইচ্ছে করছিল।
তবুও হাসি ভিতরে চেপে রেখেছিলাম। তারপর আশরাফকে বলল, সাকিব চল এখান থেকে। আমি আশরাফের সাথে যাওয়ার সময় নীলার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে চলে আসলাম। আসলে নীলার ভাই এবং আশরাফের ভাই দুজনই মাফিয়া, আর নীলার আপন ভাই আর আশরাফের খালাতো ভাই কেউ নেই আশরাফের ফ্যামিলি ছাড়া। তাই আশরাফকে নিজের ভাইয়ের থেকে বেশি আদর করে, তাই ভার্সিটির সবাই আশরাফকে ভয় পায়। বাকিটুকু গল্পে জানেন, তবে এটা যে আপনারা জানেন সেটা কিন্তু আবার হিরো জানে, আবার জানে না। এটা একটা রহস্য, সাথে থাকলেই বুঝবেন। এই শালা, কলেজে এসেই ওদের সাথে লাগতে গেছিস কেন? আমি ওকে শুরু থেকে সব বললাম আর একটা দীর্ঘশ্বাস নিলাম। এত কিছু হলো কাল আর আমি জানতেই পারলাম না। অবাক হয়ে, কারণ গতকাল আশরাফ ভার্সিটি আসেনি আর আজও আসেনি সুমাইয়া। হ্যাঁ রে, বল আমার কি করার আছে? তাও ঠিক, তবে দূরে দূরে থাকবি। কি একটা ভাবলো কিন্তু বলল না। তারপর আচ্ছা ঠিক আছে, চল বাসে যেতে হবে। তুই যা, আমার একটু কাজ আছে। আর শোন, তোর নাম্বারটা দে তো। সরি রে দোস্ত, আমার কাছে মোবাইল নেই। কিছু একটা ভেবে তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এখন যা, কাল একটু আগে আসিস, তোর ভাবির সাথে পরিচয় করাবো। তারপর আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসলাম। আমি ফ্ল্যাটে যাওয়ার জন্য হাঁটছিলাম, তখনই দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে নিয়ে পাশে নির্জন একটা ভাঙা বাড়িতে নিয়ে যাচ্ছে। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে তাদের পিছন পিছন গেলাম। দেখে মনে হচ্ছে বকাটে ছেলে পেলে। তারা একটা বাড়ির ভিতর ঢুকলো, আমিও পেছন পেছন ঢুকলাম। ঢোকার পরে একজন আরেকজনকে বলা শুরু করলো, কি মাল রে বাবা? ঠিক বলছিস, সেই মাল। আজ পার্টি হবে, সেরকমই মামা। দেখ ভাই, আমার এটা ঠিক মনে হচ্ছে না, ভয় করছে। বুঝতে বাকি নাই চতুর্থ ছেলে কিছুটা ভদ্র আর ভীতু, আর দেখেই মনে হচ্ছে ওদের সাথে আজ প্রথম আসছে। তারপর, তোর ভালো না লাগলে চলে যা, তবে কাউকে কিছু বলবি না, বললে পরিণাম খারাপ হবে। আচ্ছা বলে ছেলেটি ভয়ে চলে গেল। তারপর বাকি তিনজন প্রচুর ড্রিঙ্কস করলো, আর আমি ওদের ড্রিঙ্কস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর সেই সময়টা এসে গেল, ওরা পুরো নেশায় ডুবে গেছে। কথায় আছে, মেয়ের নেশা সব থেকে বড় নেশা। নেশায় কিছু মনে না থাকলেও ওই মেয়ের কথা ওরা ঠিকই মনে রেখেছে। মেয়েটা এখনো অসচেতন অবস্থায়, তার মানে ওরা অজ্ঞান করে নিচ্ছে। আর যখনই ওরা মেয়ের কাছে যাবে আমি ওদের সামনে যাই। নেশা থাকার কারণে আমার চেহারা ওরা বুঝতে পারে না। তবে একজন বলে ওঠে, তুই? তোদের সব কয়টা জম। বলে আর দেরি করিনি, উরুম পেতানো শুরু করলাম লাঠি দিয়ে। নেশায় থাকায় আমার কাছে আসতেই পারছে না। অনেক পিটিয়েছি, সারা জীবন মনে রাখবে। আর এমনভাবে পিটিয়েছি যাতে বহুদিন হাসপাতাল থাকতে হয়। মারতে মারতে আধ মরা করে দিয়েছি। ওদের ছেড়ে এখন মেয়েটির কাছে গিয়ে কিছুক্ষণ ওকে জাগানোর বৃথা চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম হাতে কিছু ছুরি দিয়ে কাটার দাগ। বুঝতে বাকি নেই এই ছেলেরা করেছে। তারপর আর কি মেয়েটাকে কোলে তুলে নিয়ে গেলাম পাশের এক হাসপাতালে। ডাক্তার বলেন তেমন কিছু না, হাই ডোজ দেওয়ার কারণে ঘুমিয়ে আছে, এখন ডেকেও যেতে পারবে না। দেখি মেয়েটার মোবাইল দিয়ে কাউকে কল করা যায় কিনা। মোবাইল হাতে নিয়ে দেখি লক করা, তবে মনে হয় কপাল ভালো ছিল, একটা কল এসেছে, তাতে লেখা আছে ভাইয়া। আমি সাথে সাথে কল ধরলাম। কিরে, তুই কোথায়? আসসালামু আলাইকুম। কি আপনি? আর এই ফোনই বা আপনার কাছে কেন? আমার বোন কোথায়? আরে আরে শান্ত হন, আগে একটু। আর আমার বাকি কথা বলার আগে থামিয়ে দে। দেখ, ভালোই ভালোই বলছি, বলে দে আমার বোন কোথায়, না হলে। তবে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে, আচ্ছা বিপদে পড়লাম তো মশাই, আগে আমার কথাটা শুনবেন নাকি? তারপর না হয় যা বলার বলবেন। আচ্ছা, কি বলবেন বলেন। আমি যা বলবো তার কোনো উল্টো প্রশ্ন করবেন না। আমি বলা শেষ হলেই তারপর প্রশ্ন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা। এই ফোনটা যার, তার আপনি কি হন? আমি ওর বড় ভাই হই। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন, এসে এই নাম্বারে কল দিবেন। তেমন কিছু হয় নাই, আগে আসুন তারপর কথা হবে। অপর পাশ বলতে না দিয়ে কেটে দিলাম। প্রায় 30-40 মিনিট পর কল আসলো। রিসিভ করতেই, আমি চলে এসেছি, রিসিপশনে আছি। আচ্ছা 302 নাম্বার কেবিনে এসে পড়েন বলে কেটে দিলাম। কিছুক্ষণ পর তারা আসলো, আর ওই মেয়েটিকে দেখলো বেডে আছে। ওরা সবাই ওকে ডাকাডাকি শুরু করে দিল। হ্যাঁ, একা আসেনি, পরিবারের সবাইকে নিয়ে আসছে। তারপর আমি বললাম, দেখেন ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট করছে। এভাবে ডাকাডাকি করলে লাভ হবে না, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর ওরা আমার কাছে জিজ্ঞেস করলো কে আমি।
আর ওর অবস্থা এরকম কিভাবে হলো। আমি সব খুলে বললাম। ওরা আমাকে ধন্যবাদ দিল। আমি বললাম এটা আমার দায়িত্ব ছিল। তারপর বিদায় নিয়ে চলে আসলাম ওদের থেকে। বাসায় আসতে অবাক, আমার ফ্ল্যাট ভেতর থেকে লক। কে আসলো ভাবতেছি, আর নিজের পকেট থেকে চাবি দিয়ে ভেতরে ঢুকতেই আমি অনেক বড় শক খেলাম, কারণ ভেতরে সবাই বসেছিল, বাবা, ভাইয়া আর ছোট মামনি। আমি দেখে অনেক খুশিও হলাম, কারণ আমি অনেক দিন পর তাদের দেখলাম। ভেতরে পা দিতেই বাবার ডাক। বাসায় আসতে এত দেরি হলো কেন? আসলে আব্বু একটু, পুরোটা বলার আগেই থামিয়ে, তুই কি আবার শুরু করছিস নাকি? আর আমার ছোট মামন আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে আমার কুলে উঠে গেছে। আরে বাবা, বলতে তো দিবে আমাকে? হ্যাঁ বলো। তারপর সবকিছু খুলে বললাম, আসার সময় যা যা হয়েছে। তারা শুনে খুশি হলো। তারপর আম্মু আর ভাবি রান্নাঘর থেকে চলে এসেছে। আমি যখন বাসার ভিতরে এসেছি তখন তারা রান্না করছিল। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? এতদিন ছিলাম না, আজ একটু হয়েছিলাম ভালো, আর তুমি কান্না করে আবার মনটা খারাপ করে দিতেছ। আমার কলিজা কে দেখে? আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে। হ্যাঁ ওই তো তোমার কলিজা, আর আমি তো কেউ না। হ্যাঁ রে, তোকে তো কুড়িয়ে পেয়েছিল, তাই তোর প্রতি ভালোবাসা নাই। আমি পাইছে না তোকে পাইছে, ফাজিল কোথাকার। আমার কান টান দিয়ে ভালোবাসার খাতিরে একে অপরকে ছোট্ট থেকেই তুই বলে ডাকি। ও লাগছে তো, ছাড়। আহ, কি শুরু করলি, থামবি তোরা? দেবরাজ তো আমাকে ভুলেই গেছে। এই রে, সবার সাথে কথা বলতে গিয়ে ভাবির সাথে কথা বলে নেই। আর কি যে বলো না, আমার সুন্দরী ভাবে সবাইকে ভুলে গেলেও তোমাকে ভোলা যাবে না। আরে তা তো দেখতেই পাইলাম। আরে বুঝছো না কেন, সবার সাথে কথা শেষ করেছি যাতে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারি। হয়েছে হয়েছে, এবার তোরা খেতে চল, অনেক রাত হয়েছে। সবাই বাধ্য হয়ে খাবার টেবিলে চলে গেল। এখন একটু পরিচয় করে দিই আব্বু, আম্মু, ভাইয়া, ভাবির সাথে। আব্বুর নাম মোশাররফ আহমেদ। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান মালিক। কোম্পানিটি দেশের 1 নম্বরে রয়েছে, যেটা দেখাশোনা ভাইয়া রাকিব আহমেদ আর আব্বু দুজনেই করে থাকে। ভাবি জেসমিন আক্তার, আম্মু হোসেন আরা, আর ছোট মামুর নাম মাইশা। এই হলো আমার ফ্যামিলি সম্পর্কে জানলেন এবং আরো অনেক কিছু জানবেন। নায়কের আরো একটা পরিচয় আছে, আস্তে আস্তে সামনে আসবে। তারপর রাতে সবার সাথে খেয়ে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এখন আসার পর থেকে প্রতিদিন ফজরের নামাজের পর ঘুম আসে না, একটু বাইরে হাঁটাহাঁটি করি, আর আজও তাই করলাম। বাসায় আসলাম 7:30 দিকে। আমাকে দেখে আব্বু আম্মু ভাবু ভূত দেখার মতো চমকে গেল। যে ছেলে 10টার আগে ওঠে না, সে 7:30টায় তাদের সামনে। দেখি বাবা, তোর জ্বর আসছে কিনা? আরে কি করছো? কিছুই হয় নাই। তা ভাইয়া আজ এত সকালে কিভাবে? ভাবির ভাই নাই, তাই আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। এখানে আসার পর থেকে প্রতিদিন সকালে ওঠে। যাই হোক, আমার ছেলেটা শুধরে গেছে। তারপর সবাই মিলে নাস্তা করে তাদের বিদায় দিয়ে সে আগের মতো পোশাক পরে বেরিয়ে পড়লাম। কি ভাবছেন কাল পোশাক নিয়ে কথা হয় নাই কেন? তাহলে শুনুন, আমার বাসার চারপাশে আব্বুর লোক আছে, বাসার সবকিছু খবর সে পায়। আর আমার এরকম পোশাক পরা দেখলে বা শুনলে রাগ করবে, তাই বাসা থেকে বের হয়ে এক জায়গায় এসে চেঞ্জ করে নেই। আর বাসা যাওয়ার আগেই আবার চেঞ্জ। বাকি আরো কিছু আছে, সেটা আস্তে আস্তে জানবেন। তারপর হাঁটা ধরলাম বাসিটির উদ্দেশ্যে। বাসিটি যেতে 25 থেকে 20 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন আমি কিপটামি করি? তাই তো, এত টাকা থাকতেও এত কম খরচ করি, হেঁটে যাই কেন? এর একটা রহস্যময় অতীত আছে, যার কারণে এমন ভাবে চলে আস্তে আস্তে জানতে পারবেন। প্রায় 30 মিনিট পর ভাসিরি পৌঁছে গেলাম। ভাসিরির ভিতরে প্রবেশ করার পরে দেখলাম নীলা আমার দিকে আসছে আর হাতে কাগজ। আর নীলা খুব রেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওর ছেলেপেলেরা আমাকে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই এসে গেল, আর আশরাফ সময় ওরা ছিল, আর কিছু স্যাররাও ছিল। তখনই আশরাফ বলল, কি হচ্ছেটা কি নীলা? কি হচ্ছে মানে? এই ছোট লোকের বাচ্চা আমাকে প্রেমপত্র দিছে, ওর সাহস কি করে হয়? দেখি কাগজটা এদিকে দাও তো। নীলার হাত থেকে কাগজ নিয়ে পরে আমার দিকে তাকিয়ে, কি রে এইসব কি? কি? আমি এইসব কিছু দেই নাই, দেখি তো কাগজটা।
আর দাঁড়িয়ে দেখছিস কি, মার। আশরাফ কিছু বলতে যাবে, আমি ইশারা দিয়ে না করে দিলাম। একজন মারতে আমি হকি স্টিক ধরে নীলার সামনে যাই। এমনটা দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। তারপর আমি বলি, এই যে ম্যাডাম শুনুন, এইটা আমি লিখে নেই। আর আর কি? আর আমার নাম সাকিব রায়হান না, আমার নাম সাকিব আহমেদ। আর নামটা দেখুন, আর আমার ব্যাগে খাতা আছে, হাতে লেখা চেক করুন। তারপর আমার বলা কথা মতো সব চেক করে নীলার আগে গজ করতে করতে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি আশরাফ সময় একসাথে হই, আর কিছু বন্ধু সবার সাথে পরিচয় করিয়ে দিল। সময়কে চিনি, সেটা আশরাফের আগেই বলা। আর আয়রা আশরাফের গার্লফ্রেন্ড, সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। আশরাফের গার্লফ্রেন্ডের নাম রিয়া, আমি রিয়া ভাবি রেখি। তারপর ওরা সবাই আমাকে একটা বক্স দেয়। আমি জিজ্ঞেস করি, এতে কি আছে? খুলে দেখ। আমি কথা না বাড়িয়ে খুলে দেখি মোবাইল, খুব দামি মোবাইল। গরিব বলে করুণা করছিস আমার ওপর? দেখ শালা, সবার সাথে যোগাযোগ করতে হয়, আর তুইও আমাদের বন্ধু, যোগাযোগের জন্য আমরা গিফট করছি। ধন্যবাদ বন্ধু। এইভাবেই ঝামেলা স্বাভাবিক ভাবের মধ্যেই 7 দিন চলে যায়। হঠাৎ স্যার এসে বলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 3 দিনের ভেতর। তারপর আর কি, আমি ওদের বলি একটু সাহায্য করতে, ওরা রাজি হয়ে যায়। এভাবেই যায় আরো 2 দিন। দেখতে দেখতে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেওয়া হয়। আর আশাবও কিছু কাজের জন্য 15 দিনের জন্য লন্ডনে যায়। আর পরের দিন আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষ করে যেই না উঠে দাঁড়িয়েছি, তেমনি কেউ এসে ধাক্কা মারে। আমি খেয়াল করতে পারিনি। উঠে দাঁড়াতেই, ফকির বাচ্চা, দিদি তো ড্রেসটা ময়লা করে। কি ভাবছেন আমার গালে পড়েছে? যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। এইবার আমি দিয়েছি, তাল সামলাতে না পারে পড়ে গেছে। আর গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে উঠে দাঁড়িয়ে, এই তোকে আমি ধাক্কা দিয়েছি না তুই আমাকে ধাক্কা দিয়েছিস? আমার এমন চিল্লানির আওয়াজে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেছে। কেউ ভাবিনি আমার এমন রূপ বের হবে। মানে করছিস কি? আমি দাঁড়িয়েছিলাম, পেছন থেকে ধাক্কা তুই দিয়েছিস, তার উপর আবার গালি দিচ্ছিস। নিশ্চুপ মেয়েটি। এইবার সবকিছুর জন্য সরি বলা না হলে দেখবি আর কত কি করি। সরি। মেয়েটির এমন কাণ্ড দেখে সবাই অবাক। মেয়েটিকে জানতে পারবেন। ওকে চল যা এখান থেকে। দুর্বল মোটটাই খারাপ করে দিল। আমি আবার বসে পড়লাম। তারপর একটু খেয়াল করে দেখি ভার্সিটি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি চিড়িয়াখানা প্রাণী। আস্তে আস্তে ক্যাম্পাস স্বাভাবিক হতে লাগলো। আর অপরদিকে নীলা তার ফ্রেন্ডরা বলাবলি করছে, ছেলেটি খেত হলো, দেখতে কিউট কিন্তু। আর নীলা ভাবছে, এই ছেলের এই কণ্ঠ খুবই পরিচিত, কোথায় যেন শুনেছি, লাগতাছে ও আমার খুব কাছের কেউ। এইসব ভাবছে নীলা, কিন্তু তার বন্ধুদের কথার দিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ ওই প্রিয়ের ধাক্কায় নীলার ঘর কাটে। কিরে, কি এত ভাবছিস? আবার প্রেমে টেমে পড়িস নাই তো? নীলা উদ্দেশ্য করে বলে, আর সবাই হাসাহাসি শুরু করে দেয়। আমার ভালো লাগছে না, আমি গেলাম বলেই চলে গেল। আর বাকি সবাই ওর দিকে চেয়ে দেখছে ওর চলে যাওয়া। অপরদিকে সাকিবের বাকি বন্ধুরা সাকিবকে বলছে, শালা কাজটা ঠিক করিস নাই। কি করলাম আমি? তুই আফিফাকে কেন চর মারলি? এখন বুঝতে পারলাম মেয়েটির নাম আফিয়া। তো কি করব? দোষ না করেই তার এমন অপমান সহ্য করবো নাকি আমি? তুই জানিস ওকে? কেউ? ওর বাবা হচ্ছে দেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন, আর ওর ভাই হচ্ছে এখানকার ডিসি। ও আচ্ছা। আর মনে মনে হাসতে লাগলাম আর বললাম, আমার আসল পরিচয় জানলে আমার সামনে দাঁড়ানোর সময় পা কাঁপবে। কি রে ভাই, তোর তো দেখি কোনো রিয়েকশন নাই। তোর বাদ দে তো। জানিস আজ পর্যন্ত যত ছেলেদের পুলিশ নিয়ে গেছে, পরের দিন থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। এই শালা নিশ্চয়ই পাগল হয়েছে, তা না হলে ভয় এক্ষুনি চলে যেত। তারপরে ক্যাম্পাসে 3টা BMW এসে থামলো। আগে পিছনে পুলিশের গাড়ি। ওদের কথা সবাই শুনছে, বোঝা বাকি নেই এরা কারা। তারপর গাড়ি থেকে ডিসিও নামলো, সাথে আফিয়া আর পুলিশ। পুলিশ ক্যাম্পাসে বলছে কার সাথে ঝামেলা হয়েছে আফিয়া মামুনের। আর আমার বন্ধুরা আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলছিল। আর আমি তাদের কথা না শুনেই হঠাৎ উপরে হাত তুলি। এটা থেকে রীতিমতো সবাই অবাক, কারণ কেউ চাইবে না নিজের পায়ে কোড়াল মারতে। সবাই বলা বলি করছে খ্যাত শেষ। আর ওইদিকে এদের দেখে রাব্বিও পলায়ন করছে। ও তাহলে তুই সেই? আমি।
মৃত্যুর নিকটে তুই হাসছিস? আরে কুল কুল, সব কথা এখানেই বলবেন না থানায় নিয়ে যাবেন? আর সবাই ভাবছে এত কিছু দেখে নিশ্চয়ই ছেলেটা পাগল হয়ে গেছে। হাতে হাত করা পরিয়ে দিল আমার, আর আমাকে পুলিশের গাড়ির দিকে নিয়ে যেতে নিচ্ছিল। আর আমি আফিয়ার সামনে এসে ওর দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। ব্যাপারগুলো ওদের মাথার উপর দিয়ে যেতে লাগলো। নীলা আর রাব্বির বাবা ব্যবসায়ী হলেও আফিয়ার বাবা পাওয়ারফুল বেশি, আর নীলার ভাই আর আশরাফ ভাইয়ের কিছু করার ক্ষমতা নেই। আর অপরদিকে নীলার কাছে নীলার এক বান্ধবী ফোন দিয়ে বলে, জানিস নীলা, ওই খ্যাটটাকে আফিফা পুলিশ দিয়ে উঠিয়ে নিয়েছে। কি বলছিস? কাল থেকে চর দেখতে পাবো না রে। প্রেমে পড়লি নাকি? আরে কি যে বলিস, ওই খ্যাটটা চলে গেলে মজা করবো কিভাবে? অপরদিকে হঠাৎ থানার বাইরে সেই রকম আওয়াজ হচ্ছে। থানার ভেতরে কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার। কি হয়েছে? তোতলাচ্ছ কেন? আসলে স্যার। কি আসলে? আর বাইরে এত কিসের আওয়াজ? স্যার আসলে বাইরে আকাশে 6-7টা হেলিকপ্টার উঠতেছে, আর বাইরে 20-25টা খুব দামি দামি গাড়ি আসছে সবার হাতে। কি? এইবার অফিসার ভয় পেয়ে গেল। আর আফিয়ার বাবা আর ভাই কিছুই বুঝতে পারছে না। আফিয়াকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে, সবার হাতে প্রিলোড রামস। কি সব আবল তাবল বলছো? নেশা করো নাই তো? আমি ভেতর থেকে শুনছিলাম আর হাসতেছিলাম। এরা কারা আর কিভাবে বেয়া জানলো তাহলে শুনুন। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাশব্যাক। আমাকে যখন থানায় নিয়ে আসা হয় তখন আমি আফিয়া বাবাকে দেখি। সে বসেছিল, আমাকে তাদের সামনে দাঁড় করানো হয়। তারপর বলে, তোর তো সাহস কম না, আমার মেয়ের গায়ে হাত দিস। আপনার মেয়ে কি করেছে তা কি জানেন? তুই খুব বেয়াদব। আপনার মেয়ে বলে কি দোষ করা তার জানার প্রয়োজন বোধ করবেন না নাকি? তোর দোষ কি তুই জানিস না? না জানি না, বলেন একটু শুনি। তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিস আর রাজি না হওয়াতে জোর করছিস ওর সাথে। কে? আমি প্রেমের প্রস্তাব দিলাম কবে? আফিয়ার দিকে তাকিয়ে দেখি ও হাসছে। বুঝতে বাকি নেই যে আগের ছেলেগুলোকে এভাবে মার খাইয়ে বিদায় করেছে। আমাদের সম্পত্তি হাসিল করার জন্য আসছিস? অনেকটা রেগে বলল। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতেছিল। আমি কিছু না বলে একটা মুচকে হাসি দিলাম। সম্পত্তির জন্য আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, খুব হাসি পাচ্ছে। তবে হাসলে চলবে না। দেখেছো বাবা কিভাবে হাসছে ছোট লোকটা? অফিসার, লকাবে নিয়ে আচ্ছা মতো ডান্ডা দেন, তাহলেই বুঝবে মেয়েদের টেস্ট করার ফল। মা তুই বাসায় চলে যা এখন। না, আমি এখানেই থাকবো। লেট করিস না, কাল আসিস, তাহলে বুঝবি ওর কি অবস্থা করি আমরা। কিছু একটা ভেবে আফিয়া বলল, আচ্ছা। তারপর চলে গেল। তারপর আফিয়া যাওয়ার পর, কি হলো অফিসার? ইচ্ছে মতো দিন লকাবে নিয়ে। এই চল, আজকে তোকে মজা দেখাবো। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি একটা কল করতে চাই। এমন কথা শুনে সবাই অবাক, আর আফিয়ার বাবা আর ভাই হাসছে। কাকে কল করবি? কে বাঁচাবে? বলেই হু করে হাসতেছে, আর সাথে অফিসারও। যাকেই করি না কেন একটা কল করার পারমিশন দিতে পারছেন না? আচ্ছা, তোর মরার সময় তো হাসি পায় কিভাবে? সময় হলে বুঝতে পারবেন। আমি কি কল করতে পারি? কাকে কল দিবি আগে বলা না পর্যন্ত কল দিব না। আমার বাবা রিক্সা চালায় বলে দেই আগেই। আজ আসবো না, না হলে অপেক্ষা করবে এমনই বৃদ্ধ মানুষ। আচ্ছা এই নে। আচ্ছা, ওদিকে গিয়ে কল করে আসছে। আচ্ছা যা। 2 মিনিট পর আসলাম কথা বলে। তা কি বললি? তেমন কিছুই না, কিছু বলতে যাবে। আমি থামিয়ে দিয়ে অফিসারকে বললাম, চলুন লকাবে। সবাই অবাক আমার এরকম কাণ্ড দেখে, কারণ কে চাইবে নিজের ইচ্ছায় মার খেতে? আমাকে তারা মারা শুরু করে। তার 30 মিনিট পর থানা বাইরে কি হলো সেটা তো জানলেনি। ফ্ল্যাশব্যাক শেষ। তারপর কনস্টেবলের সাথে কথা বলার মাঝে ভেতরে ঢুকলো মন্ত্রী সাহেব। দেখেছে সবাই অবাক, যে মন্ত্রী সাহেব এখানে কেন? তাহলে কি ছেলেটা? না, কেউ কিছু ভাবতে পারতেছে না। আফিয়ার বাবা ভাই তো দাঁড়িয়ে আছে, মন্ত্রীর সাথে আছে পুলিশ প্রধান নির্বাহক। একে দেখে তো সবাই অবাক, কারণ এমন সময় তারা দুজনে একসাথে অফিসার সামনে আসলে সালাম দিতেই
সবাই অবাক, কারণ চটটা অফিসারের গালে। কেউ বিশ্বাস করতে পারছে না। স্যার, তো স্যার, কাকে ধরে এনেছি স্যার? আফিয়ার বাবা ভাই তো পুরো ব্যাকুল হয়ে গেছে। স্যার, একটা ছেলেকে নিয়ে এসেছি টিচ করার অপরাধে। বলার সাথে সাথেই এবারও সবাই অবাক চরম পাচ্ছে। কি হচ্ছেটা কি? এই যা, ওনাকে এখানে নিয়ে আয়, প্রধান নির্বাহক বলল। দুজন কনস্টেবল গিয়ে আমাকে নিয়ে আসলো। আমার অবস্থা দেখে মন্ত্রী আর প্রধান নির্বাহক ভয়ে কিছু বলতে পারছে না। আর তাদের এই অবস্থা দেখে থানায় যারা যারা ছিল তারা শকড। কে এই ছেলে? সবাই এইটাই ভাবছে। বাবা, তুমি ঠিক আছো? আরে মন্ত্রী সাহেব যে। আসলে বাবা, ওদের ক্ষমা করে দাও। আরে মন্ত্রী সাহেব, আপনি তো আমাকে চিনেনি। কিছু করার হলে কি এতক্ষণ অপেক্ষা করতাম? কিন্তু বাবা। চিন্তার কিছু নেই মন্ত্রী সাহেব। এই নে তোর সাসপেন্ড এন্ড ডিসমিস লেটার। অফিসার, কিছু বুঝতে যাও না ভেবেই আমার পায়ে পড়ে যায় আর বলে, স্যার, ওনাকে এবারের মতো ক্ষমা করে দেন, আর ভুল হবে না। অফিসার পা ধরে কান্না করতে করতে, তাই? ভাই, আর জীবনেও এমন হবে না। আফিয়ার বাবা ভাইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি শুধু প্রধান নির্বাহকের দিকে একবার তাকালাম আর সে সব বুঝে নিল। আর অফিসাররা বলল তার সাথে যেতে। তাহলে মন্ত্রী সাহেব, আমি আসি এখন। বাবা, একটা কথা বলার ছিল। চিন্তা নেই মন্ত্রী সাহেব, যেভাবে আসছেন ঠিক সেইভাবেই পৌঁছে যাবেন। আর এখানে যারা আছে তাদের বলছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। আমি কে, কি পরিচয় সেটা আমি না চাইলে কেউ কোনোদিন জানতে পারবেন না। সো সময় নষ্ট করবেন না। একটু হেঁটে সামনে গিয়ে আপনার মেয়ে বা বাইরে কেউ আজকে ঘটনা জানতে যাতে না পারে। কি বলবেন সেটা হয়তো আমাকে বলতে হবে না। আচ্ছা। তারপর সেখান থেকে চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা করে আগে গেট আপে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখলাম সবাই আমার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে আমি এলিয়েন। তারপর আস্তে আস্তে যেখানে আড্ডা দিতাম সেখানে চলে গেলাম বন্ধুদের কাছে। আমাকে দেখে ভূত ভূত বলে দৌড় দিল রাজু। আর আমাকে দেখে যেই না রিয়াজ দৌড় দিবে আমি ওর হাত ধরে ফেললাম। আর ভাই, আমি তো কিছু করি নাই, আমাকে কিছু করবেন না। আমি কি করব? আপনি ভূত, আমি জানি। এই কথা বলার সাথে সাথেই শালা স্বপ্ন না, ভূত না, এটা আমি। সুমাইয়া, মায়া ওরা দূর থেকে দেখতেছিল। ওরে মারার পর কাছে আসে। আরে শালা, তাই বলে এত জোরে মারবি? তো কি করব? জলজ্যান্ত মানুষকে ভূত বানিয়ে দিছিস। আর ওদিকে রাজু কোথায় গেছে যে তার আর খবর নাই। আচ্ছা, তুই এখানে কিভাবে? আমি এখানে থাকা কি অস্বাভাবিক কিছু? আরে ও সেটা বলে নাই, তাহলে কে? কিছুটা বুঝে গেছি, তবুও না বোঝার ভান করে। তোকে তো কাল আফিয়ার ভাই নিয়ে গেল, তো আজ কিভাবে এলি? কিভাবে এলাম মানে? পায়ে হেঁটে। তবে আজ ভার্সিটি শান্ত। নীলা, রাব্বি, আফিয়া কেউই আসি না আজ এখানে। ওই শালা, চুপ, মজা করবি না একদম। তা না হলে এভাবে আমার উপর গোয়েন্দাগিরি শুরু করছিস কেন? আজ পর্যন্ত আফিয়া যাদের পুলিশ দিয়ে ধরিয়েছে তাদের মধ্যে কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। তো আমি কি করব? তুই একদিনে কিভাবে বার হলি? তাও কেউ কিছুই করে নাই তোকে? আমার কপাল ভালো তাই। আমার পরিচয় জানলে আফিয়া কি আফিয়ার বাপ দাদা 14 গোষ্ঠীর সাহস হবে না। মানে কি বলতে চাস? তাহলে শোন, আমাকে যখন নিয়ে যায় তখন এখানে মন্ত্রী এসেছিল। আর তাকে সব খুলে বলি আর প্রমাণ দেখাই, তাই আমাকে ছেড়ে দেয়। ও আচ্ছা। কিছু ভাবলে হয়তো বলবে, কিন্তু বলল না। এভাবে আড্ডা দিতেছিলাম। কিছুক্ষণ পরে আফিয়ার আগমন ভার্সিটিতে। আফিয়াকে ওরা কেমন করে দেখছে, কিন্তু তার কোনো রিয়াকশন নাই। হঠাৎ আফিয়ায় ক্যাম্পাসে আমাকে দেখে ও নিজে চোখে বিশ্বাস করতে পারছে না যে আমি এখানে। ও রাগে ফুসতেছে। আমার দিকে এগিয়ে এসে কিছু বলবে মনে হয়, তার আগেই, কি ম্যাডাম? তুই এখানে কিভাবে? কিভাবে আবার? পায়ে হেঁটে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা বলে কাকে যেন ফোন বের করে কল করলো। একটু দূরে চলে গেল। আজ তুই শেষ। এখান থেকে চলে যায় এখন। আরে দেখ কি হয়। তোর ডর ভয় বলতে কিছু নেই? আগে আগে দেখতো হতা है क्या। হাসি দিয়ে আফিয়ার কাছে গেলাম। ওর এতক্ষণে কথা বলা শেষ আর মুখখানা বাংলার 5 হয়ে আছে। আমি তো বুঝে গেছি। তা ম্যাডাম, পুলিশের গাড়ি আসবে নাকি আমি নিজেই যাবো পুলিশ স্টেশনে? পাশেরই সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
কেউ কিছুই বুঝতে পারছে না। এতক্ষণে রাব্বিও ভার্সিটি চলে আসছে আর সবকিছু দেখছে, তবে নীলা আজ ভার্সিটি আসে নাই, কারণটাও জানা। তোকে তো আমি দেখে নিব। তাহলে আপনার ফোন দিয়ে আমার একটা ছবি তুলুন, যখন ইচ্ছে হবে দেখতে পারবেন। তারপর সেখান থেকে আফিয়ার ড্রাইভার নিয়ে চলে গেল, কোথায় গেল জানা নেই। তারপর বন্ধুদের কাছে গেলাম, ওরা দেখি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আরে মুখ বন্ধ কর, না হলে হাতে ঢুকে পড়বে। ওরা মুখ বন্ধ করে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে আর বলছে, তুই খুব রহস্যজনক। হয়তো আবার নয়তো। তারপর এভাবে আড্ডা দিতে থাকি। কিছুক্ষণ পর রাব্বিও তার দলবল সহ আমাদের সামনে আসে। ওই শালা ক্ষেত, এদিকে আয়। দেখে বোঝা যাচ্ছে আমাকে জানার জন্য ডাকছে। জি বলেন। তোর বাড়ি কই? তোর ফ্যামিলি কে কে আছে? কেন ভাই, কি দরকার? বুঝতে পারছি সে কি জানতে যাচ্ছে, তবে কিছুই বুঝতে দিলাম না। ওই তোর সাহস তো কম না, তর্ক করছিস? বলবি কি না বল। না বলবো না। ওই তোরা শালারে। হঠাৎ কল আসে আর থেমে যায়। অপাস থেকে কি বললো শোনা যায় নাই। রাব্বি শুধু বলছে আচ্ছা। ওই তোরা চল এখন। ওর চেলাপেলাদেরকে বলল, ভাই এটাকে কি করব? আমাকে উদ্দেশ্য করে বলল, এই শালাকে পরে দেখে নিব বলে চলে গেল সাথে বাকি সব ছেলাপেলাদের নিয়ে। এভাবে আড্ডা দিয়ে সেখান থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে 2 দিন। আর এই 2 দিন ভার্সিটিতে নীলা, রাব্বি, আফিয়া কাউকে দেখা যায়নি, তাই ভার্সিটি একদম শান্ত। আজ ভার্সিটি থেকে একটু আগে এসে পড়ি। বিকালে রেস্ট করে ঘুমিয়েছিলাম, রাতে একটু বের হয়ে একটা দরকারে। রাত তখন 11টা। নির্জন একটা রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎই কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে খুব বিপদ। আমি আওয়াজ ফলো করে সামনে এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে যখন সামনে যাই দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে। আমি কাছে যাইতেছি আর দেখলাম মেয়েটিকে একটা বস্তায় ভরে ফেললো। আমাকে দেখে ওরা বলল, কি রে, এখানে কি চাই? মেয়েটিকে ছেড়ে দিন। তুই বললেই ছেড়ে দিব নাকি? ভালো হবে না কিন্তু বলে দিলাম। এই শালারে দেখছি তেজ অনেক। চল শালারে এখানে মেরে পুঁতে দেই। তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতেছিল আর মুচকি হাসি দিয়ে এক একটাকে এমন ভাবে মারলাম যে ওরা কল্পনা করতে পারেনি। মারার পরে বলছিলাম না খারাপ হবে তাদের জন্য। ভাই মাফ করে দিন। ভাই আমাদের টাকা দেওয়া হয়েছে ওকে নেওয়ার জন্য। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি এখনো মেয়েটিকে দেখি নাই। তারপর ওদের বললাম, কে? ছেলেটির নাম রাব্বি, আমাদের 1 লাখ টাকা দিছে। ঠিক আছে, যা তোরা এখন। পরবর্তী সময় পাইলে মাইর দিয়ে ভর্তা বানায় দেব। তারপর ওরা চলে গেল। তারপর আমি আস্তে আস্তে বস্তার দিকে গেলাম। বস্তাটি খুললাম আর মেয়েটির মুখের দড়িয়ে খুললাম। হাত পা সব বাঁধা ছিল, হাত পা সব খুলে দিলাম। মেয়েটির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটি যখন জড়িয়ে ধরলো তখন খুব চেনা লাগতেছিল, তবে অন্ধকারের কারণে মুখটি দেখতে পেলাম না। হঠাৎ ওই মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকে উঠলো। বিদ্যুৎ চমকানোর আলোতে মেয়েটির চেহারা খানিক ফুলে উঠলো। আমি প্রথম ভাবলাম ভুল দেখছি, দ্বিতীয়বার যখন দেখলাম তখন অনেক বড় শক খেলাম। আপনি? হ্যাঁ আমি। আবার জড়িয়ে ধরলো। কি ভাবছেন মেয়েটিকে? আসুন জেনে নে। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো নীলা। হ্যাঁ নীলা। আপনি এখানে এই অবস্থায় কেন? হ্যাঁ আমি। অনেক লম্বা কাহিনী, এখন তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুনে অনেকটা অবাক হলাম, কিন্তু চল এখন হাসপাতালে ভর্তি। বাবা এই হাসপাতালে নিয়ে চলো। বলতে বলতে সেন্সলেস হয়ে গেল। আমি কিছু বুঝতেছিলাম না। অনেকগুলো প্রশ্ন মাথায় করতেছে, কিন্তু কোনো উত্তর নাই। তবে এখন প্রশ্ন আর উত্তর নিলে চলবে না, হাসপাতালে যেতে হবে। হাসপাতাল বেশি দূরে না। আমি নীলাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেলাম। হাসপাতাল ছিল 10 মিনিটের পথ, আর যেহেতু কোলের ছিল তাই 15 মিনিট লেগেছে। আর হাসপাতালে পৌঁছাতেই নীলার মা আমার দিকে আসে আর মেয়েকে দেখে খেতে দেয়। আমি তাড়াতাড়ি বেডে দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার বলল 3 দিন নাকি কিছু না খাওয়ার কারণে এই অবস্থা। তবে এখন স্যালাইন আর ঘুমের ওষুধ দিয়েছে, তাই কাল সকালে আগে ঘুম ভাঙবে না। তারপর আমার মনে হলো নীলার বাবা নাকি হাসপাতালে, তাও আবার সরকারি হাসপাতাল। ব্যাপারটা মাথায় আসতেছে না। আমি কেবিন থেকে বেরিয়ে যে নীলার মা আর ডাক্তারের কথোপকথন শুনছিলাম। প্লিজ আমার স্বামীকে বাঁচান। দেখেন, কালকের মধ্যে অপারেশন করতে হবে আর 10 লক্ষ টাকা জমা করতে হবে, না হলে কিছুই করার নেই আমাদের। প্লিজ ডক্টর, আমাদের কাছে এখন এত টাকা নেই।
আমি তো অবাক, এত বড় ব্যবসায়ী তার কাছে 10 লাখ টাকা নেই, কিছুই মাথা ঢুকছে না। দেখেন, টাকা জমা না দিলে কিছু করতে পারবো না। ডাক্তার সাহেব, অপারেশনের ব্যবস্থা করুন, কাল সকালে টাকা জমা হয়ে যাবে। ডাক্তার আমার দিকে একবার আরেকবার নীলা মার দিকে চেয়ে আছে, আর আচ্ছা বলে চলে গেল। তারপর, বাবা খুব বড় উপকার করলা। ছেলেকে এভাবে বলছেন কেন? ওনাকে দেখে কাকে যেন মনে পড়তেছে, আবার পড়তেছে না। না আসলে বাবা। চলেন আমার সাথে। আমি আন্টিকে নিয়ে হাঁটতে শুরু করলাম। বাবা কোথায় যাচ্ছি এত রাতে? আর আগে চলুন, গেলে দেখতে পাবেন। হাসপাতালের পাশে একটা রেস্টুরেন্ট খোলা ছিল, সেটাতে গেলাম। আন্টিও পেছন পেছন আসলো। আমি বললাম, বসেন। বাবা খিদে নেই। তা তো মায়ের মুখে দেখতেই পাচ্ছে। আমি কিছু না বলে খাবার অর্ডার করলাম। আন্টি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারতেছে না। তারপর একসাথে খাওয়া দাওয়া করে আঙ্কেলের জন্য হালকা কিছু নিয়ে হাসপাতাল চলে গেলাম। ওইদিকে নীলার কাছে একটা নার্স রেখে গেছি, যাতে আমি আসার আগ পর্যন্ত না ঘুমায় আর পাহারা দেয়, কেউ আসতে নিলেই যাতে জানায়। তারপর খাবার নিয়ে আঙ্কেলের ক্যাবিনে ঢুকতে আমি 1000 ভোল্টের শক খেলাম, কারণ উনি আর কেউ নয়, উনি হলেন আমার বাবা ছোট্টবেলার বন্ধু, বলতে পারেন বেস্ট ফ্রেন্ড, আফজাল চৌধুরী। একটা অ্যাক্সিডেন্টের পরে ওনাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মানে নীলা আর কেউ নয়, আমার নীলু। ভাবতেই খুশি খুশি লাগছে। আর আন্টিকে দেখলে কেন পরিচিত মনে হয় এখন বুঝলাম। আন্টিকে মাত্র 3 বার দেখেছি, আর আঙ্কেল প্রায় আসতো বাসায়, তাই আঙ্কেলের চেহারা মনে আছে। প্রায় 15 বছর পর দেখলাম আঙ্কেলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে নীলার বন্ধু, আর তোমার অপারেশনের টাকা ও দিবে। চোখের জল আঁচল দিয়ে মুছে। তা বাবা তোমার নাম কি? আমার দিকে যে, জি সাকিব। চোখ দিয়ে জল বের হচ্ছে, তবে খুশির জন্য। তা বাবা তুমি কাঁদছো কেন? আমাকে ভুলে গেছেন? আসলে বাবা আমার মনে আসছে না। আন্টি নির্বাক দর্শকের মতো দেখছে, আর আঙ্কেলের মতোই কিছু বুঝতেছে না। 15 বছর আগের কথা মনে আছে? মনে আছে আপনার সেই বন্ধু সুরজের কথা, আপনার কলিজা? তুমি চিনো কেমনে? কে তুমি? আন্টি অবাক হয়ে গেছে, কারণ তারা ছাড়া এই কথা এই এলাকার কেউ জানে না। কিভাবে চিনবেন? সেই ছোট্ট মাহি তো বড় হয়ে গেছে। ছোটবেলায় সবাই আদর করে মাহি বলে ডাকতো, আর নীলাকে সবাই নীলু বলে ডাকে। সেই অ্যাক্সিডেন্টের পরে সব উলট পালট হয়ে গেছে। এবার আঙ্কেলও কান্নায় জড়িয়ে ধরলো। আন্টিও এবার দাঁড়িয়ে থাকতে পারলো না। এটা যে দুঃখের কান্না নয়, এটা যে সুখের কান্না। তারপর সবাই একটু স্বাভাবিক হলাম। তারাও আমাদের খুঁজছে, আমরাও খুঁজছি। যখন এমন মনে হয় তখন আমাদের পরিবার ছিল মধ্যবিত্ত, আর আব্বু আর আঙ্কেল মিলেই আমাদের ব্যবসা শুরু করেছিল, যেটার নাম পাল্টে এখন আব্বু আর ভাইয়া সামলায়। তারপর আমাদের মাঝে অনেক কথা হয়, আর এত বছর খুশি আর ধরে রাখার মতো নয়। তারপর, আচ্ছা আঙ্কেল, এসব কি? আপনি এখানকার ব্যবসায়ী নামি দামি, আর আপনার এই অবস্থা কেন? আমার জানা মতো তো নীলের কোনো ভাই নেই। তাহলে ছোটবেলা থেকে আমি যে নীলকে ভালোবাসি, সেই নীলই হচ্ছে নীলা। অনেক লম্বা কাহিনী বাবা। তবু আঙ্কেল, আমি জানতে চাই রাব্বির কি সম্পর্ক? রাব্বি? এটা বলে থেমে গেল। জি আঙ্কেল বলেন, কেন রাব্বি নীলুকে তুলে নিয়ে যাচ্ছিল? কি? হ্যাঁ, ওকে যখন কিডন্যাপ করার চেষ্টা করে আল্লাহর রহমতে, তখন আমি যাই সেইখানে, আর তার ফল আজ আপনাদের সাথে দেখা। আন্টি আঙ্কেল তারা একে অপরের দিকে তাকালো। তারপর, তাহলে শুনো বাবা, ফ্ল্যাশব্যাক। তুমি ঠিক বলছো, আমাদের ছেলে সন্তান ছিল না। তবে 15 বছর আগে আমরা একজনকে অসহায়ভাবে রাস্তায় পাই। আমরা তাকে আমাদের সাথে নিয়ে নিই, আর আমাদের পরিবারের একজন করে তুলি। তার নাম দেই রিফাত চৌধুরী। তারপর ওদের এখানে একটা স্কুলে ভর্তি করে দেই। কিন্তু রিফাত পড়ালেখার বাদেও নেতামি করতে পছন্দ করত। আমরা প্রথমে ভাবি তেমন কিছু না, আর দেখতে দেখতে 15 বছর চলে যায়, আর আজ রিফাত একজন নামকরা মাফিয়া হয়ে ওঠে। আমাদের সব কিছু ঠিক ছিল 4 দিন আগেও। আমরা ভালো ছিলাম, কিন্তু হঠাৎ রিফাত বলে, নীলার বিয়ে ঠিক করেছি। এসব কি পাগলের মতো বলছো? কি সব মানে? ওর বয়স হয়েছে, ওর জন্য পাত্র দেখার অধিকার আছে আমার।
না, নীলার বিয়ে আমি ঠিক করে রেখেছি আমার বন্ধুর ছেলের সাথে। মানে আমার সাথে? তারপর এই নিয়ে অনেক কথা হয়। শেষে রিফাত হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাত যখন 2টা হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। চাকররাও ছিল না। আমি আর তোমার আন্টি গিয়ে দরজা খুলি, আর সামনে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে ছিল রিফাত আর রাব্বি আর রিয়াজউদ্দিন সরকার। বুঝতে বাকি নাই, রিফাত ওদের সাথে হাত মিলিয়েছে। আমি বরাবরই রিয়াজউদ্দিনের থেকে ব্যবসায় এগিয়ে, এতে ওর সাথে কিছু শত্রুতা আছে বলতেই পারো। তারপর ওরা আমার কি বলবো তোয়াক্কা না করেই ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। আর এমন সময় নীলাও ঘুম থেকে উঠে এত রাতে এদের দেখে অবাক। ওর তো মাথায় কিছুই আসতেছে না। তারপরই নে সাইন কর। কিসের পেপার? তোর প্রপার্টির পেপার। মানে? মানে 60% রিফাত, বাকি 40% আমার ছেলে রিফাতের নাম করা। এইসব কি হচ্ছে রিফাত? রাব্বি নীলাকে ভালোবাসে আর নীলাকে বিয়ে করতে চায়, আমিও এটাই চাই। নীলার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, ওইটার তালাক না হওয়া পর্যন্ত বিয়ে করানো যাবে না। ঠিক আছে, এখন এই পেপারে সাইন করো। না, করব না। দেখেন আঙ্কেল, নীলাকে আমি ভালোবাসি, আর বিয়ের পরে যা দিবেন তা তো আমারই। আমি তোকে বিয়ে কোনোদিনই করব না। বিয়ে তো আমাকেই করতে হবে। এখন ভালো ভালো সাইন কর, না হলে আজ রাতে তোর মেয়ের সাথে আমার ছেলে সব করে ফেলবে। আর কোনো উপায় না পেয়ে সাইন করে দেয়। আর কি আর বা করবে, বাঁচার কোনো উপায় যে নেই। হ্যাঁ, এই কাজ শেষ। কাল আমরা আসতেছি, তোর মেয়েকে বউ করে নিয়ে যাব। এই বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। তা হচ্ছে না সোনা, তুমি এমন কিছু করলে তো তোমার বাবা মা শেষ হয়ে যাবে। ভাইয়া, তুই কিছু বলবি না? আমি তোর ভাই না, আমি তোদের কেউ না, তাই তো তোদের সাথে এমন করলাম। তারা আর কিছু বলল না। বাকি সবাই চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বলতেছি, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, ঠিক জায়গায় ছবল দিয়েছে। না, এখন ভেঙে পড়ার সময় নয়। ওই নরপশুদের হাত থেকে নীলাকে বাঁচাতে হবে। তাই ওই দিন রাতে বাড়ির বেসমেন্ট দিয়ে পালিয়ে এসে পড়ি, আর হঠাৎ ওই হার্ট অ্যাটাক হয়। আর এখানে 3 দিন, আর আজকে থেকে সব জানোই। ফ্ল্যাশব্যাক শেষ বর্তমানে। আঙ্কেল, সব আগের মতো করে দেব, চিন্তা করবেন না। নীলার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আমি আছি এখন। হ্যাঁ বাবা, তোমাকে দেখেই ভরসা পেলাম। তবে এখন রেস্ট নিন, কাল আবার অপারেশন। এটুকু বলে চলে আসলাম। তারা বুঝেছে আমি নীলার পাশে থাকবো, তাই তারা রেস্ট নিতে শুরু করে দিল। আমি নীলার কেবিনে এসে ঘুমন্ত পরিটাকে দেখতে লাগলাম। কতই না মায়াবী চেহারা, কিন্তু কত রাগ। নীলু তো এমন অহংকারী ছিল না, তবে এমন হলো কি করে? বিষয়টা জানি কেমন লাগছে। আমিও ভাবতে ভাবতে নীলুর পাশের চেয়ারে ঘুমিয়ে গেলাম। সকালে কার আওয়াজে ঘুম ভাঙলো। তখন 7টা বাজে। দেখে নীলা ওঠার চেষ্টা করছে। আমি গিয়ে ধরলাম আর বললাম, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। কিছু না খাওয়ার ফলে অনেক দুর্বল হয়ে আছে শরীর। না, আমি ঠিক আছি। বাবার অপারেশনের টাকা আনতে হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে। অপারেশন 11টায়, এখন আপনি রেস্ট নিন। টাকা কোথায় পেলে? ওইটা জানে আপনি কি করবেন? না মানে কি বলবো বুঝতেছে না। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। বলে চলে এলাম হাসপাতালের বাইরে। বাইরে এসে নীলা আর আন্টি দুজনের জন্য সকালে খাবার নিয়ে গেলাম। সকালে খাবার নিয়ে আন্টির কাছে গেলাম, খাবার দিলাম, পরে চলে আসলাম নীলার কাছে। খাবার সামনে রাখলাম, বললাম খেয়ে নে। কিন্তু খিদে লেগেছে, কিন্তু হাতের জন্য পারছে না। আমি বুঝে হাতটা ধুয়ে এসে খাবার হাতে নিয়ে বললাম, হ্যাঁ করেন। নীলা কিছুক্ষণ চেয়ে তারপর হা করলো। এভাবে খাইয়ে দিলাম, আর নীলা বাচ্চাদের মতো খেয়ে নিল আর রেস্ট করতেছে। দুজনে নীরব। হঠাৎ নীরবতা ভেঙে নীলা বলল, আসলে কলেজের জন্য আমি খুবই দুঃখিত। কেন? আপনাকে বাঁচালাম বলে? না, আসলে কি আসলে? আসলে আমি ছোটবেলা থেকেই একজনকে ভালোবাসি আর চাই না কারো মায়ে পড়তে।
তাই ওরকম ব্যবহার করতাম। কাকে ভালোবাসেন? মাহি নামের ছেলে, আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। তা এখন সে কোথায়? 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সব হারিয়ে যায়, তাকেও হারিয়ে ফেলি, কিন্তু রোজ কাঁদি আর দোয়া করি তাকে যেন পাই। ও, তোমার মধ্যে মাহির ছোটবেলাটা পেয়েছিলাম, তাই এমন করেছি, কিন্তু যেদিন মাপ চাইব ওই দিন আফিয়া। আর কিছু বলতে দিলাম না, থামিয়ে দিলাম। এই যে শুনুন, ও হ্যাঁ, বলার সাথে সাথে ওর দেওয়া ছোটবেলা সেই খেলনা আংটি যেটা কিনেছিলাম ওর দিকে দিয়ে দিলাম, কিন্তু যেখানে ও হারিয়ে যায় সেখানে এটা পেয়েছিলাম। এরপর থেকে এটা সবসময় সাথে রেখেছি। হাঁটু করে বলতে লাগলাম, আমাকে কি তোমার ছোট্ট মিহি সোনার আব্বু হওয়ার সুযোগ দিবে? দেবে কি রাতের আধারে পাশে হেঁটে চলার সুযোগ? বাঁচবে কি ভালো আমাকে সারা জীবন? দেবে কি তোমার ছোট্ট 2 রাজকন্যার পাপা হওয়ার সুযোগ? নীলু, তুমি আমাকে যত ভালোবাসো তার থেকে দ্বিগুণ বেশি ভালোবাসি আমি তোমাকে। নীলু, তোমাকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি। আংটিটা ওর দিকে দিয়ে ও অবাক হয়ে চেয়ে আছে, কারণ এই আংটিটা ছোটবেলায় আমি ওকে দিয়েছিলাম আর নীলু বলে শুধু আমি ওকে ডাকতাম। মারলা কেন? এতদিন বলিস নাই কেন তুই আমার মাহি? বুঝেছি মহারানী অনেক রাগে আছে। ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, আর আমি তো রাতে জেনেছি তুমি আমার নীলু। মানে? সব খুলে বললাম। 15 বছর পর সব আবার শুরু হতে নিল। এর মধ্যে নীলা একটু সুস্থ হয়ে উঠেছে, হঠাৎ হাঁটতে পারে। কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম। কেবিন থেকে বের হতে একটা মেয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। মেয়েটিকে দেখতে পারলাম না। সামনে যখন আসলো আমি দেখে অবাক, কারণ মেয়েটি ছিল ওদিন রাতে যাকে বাঁচিয়েছিলাম। মেয়েটির নাম জানি না। মেয়েটির সামনে এসেই আবার জড়িয়ে ধরলো, আর ওদিকে ম্যাডামের দিকে চেয়ে তো আমি অবাক। অগ্নিমূর্তির মতো আমার দিকে চেয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। কি হয়েছে, এভাবে ধরেছেন কেন? কি চাই? আমি মনি, মনে আছে ওই দিন বাঁচিয়েছিলে? তো এভাবে ধরেছেন কেন? ছাড়েন। আমি তোমাকে ওই দিনের পর অনেক খুঁজেছি, কিন্তু যখন পাইছি তখন অবাক হয়ে যায়। গরিব হয়ে এতিমদের জন্য তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছি। এক নাগারে কথা বলে নিচ্ছে চেয়ে আছে। দুঃখিত, আমি আপনাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমার টাকা পয়সা সব আছে। মনে হয় এখনই কান্না করবে। আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ওর মতে গরিব ছোট লোককে বিয়ে করে কি পুরোটা বলার আগেই তোর সাহস তো কম না, আমার সামনে আমার বউকে অপমান করছিস। চর দিয়ে অনেকটা রেগে, চরটা বেশি জোরে দেয় নাই, দিলে তাল সামলাতে পারতো না, তাই নিজেকে কন্ট্রোল করে একটা সীমার মধ্যে চর দিচ্ছে। তুমি আমাকে মারলে এই ছোট লোকটার জন্য? জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে মারে নাই, আর তুমি আমাকে মারলে, তাও এবার এর মতো মেয়ের জন্য। এই মেয়েকে দেখে নিব। কি মেয়েটা? এতক্ষণ শুধু আমাদের কথা শুনতেছিল, এখন বলল। আর ওই দিন পরে সব খুলে বললাম। চলো, এখন আঙ্কেলের অপারেশনের সময় হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে ডাক্তার এসে বললো অপারেশন করতে পারবে না। মেজাজ হয়ে গেল খারাপ। কেন করতে পারবেন না? দেখেন, এই অপারেশন করে নিজের ফ্যামিলি আর চাকরি ছাড়া হতে চাই না। কে বলেছে আপনাকে এসব? ডাক্তার দেখেই ভয় পেয়ে গেল। তোফাজ্জল হোসেন, সে আমাদের অর্ডার দিয়েছে। আপনি অপারেশন শুরু করেন, তোফাজ্জলের ব্যবস্থা আমি করছি। স্যার, আমার পরিবার যাতে কিছু না হয়। অনেকটা ভয়ে আমার চেহারা দেখে। টেনশন করবেন না, আমি সামলে নিব। তারপর আঙ্কেলকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো আর অপারেশন শুরু হলো। আমি অনেক কষ্টে নীলকে বুঝিয়ে সেখান থেকে তোফাজ্জল হোসেনের বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। অপরদিকে হাসপাতালের চারপাশের লোক রেখে আসছে, যাতে সমস্যা হলে জানায় আর ওরা কিছু একটা করতে পারে। প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম তোফাজ্জল হোসেনের বাড়ি। আর এই তোফাজ্জল হোসেন আর কেউ না, আফিয়ার বাবা। তারপর ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। তোমার অপেক্ষায় ছিলাম। তাই? তুমি হাসছো কেন? খুশিতে। মরার আগে হেসে নে। কে মারবে আমাকে? দেখছি কে মারে। বসো, এখানে চাচ্চু আর বাবা আসুক, পরে কথা হবে। বসার জন্য ইশারা করে অপরদিকে নীলি অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। সাকিব গেলেও এখনো আসতেছে না কেন? কোনো বিপদ হলো না তো? এসব ভাবছে আর পায়চারি করছে। এতে কিছুক্ষণ পর আফিয়ার বাবা আর মনির বাবা
এলো কাজে নিয়ে। কাজী বিয়ে পড়ানো শুরু করুন। কার বিয়ে? তোমার আর মনির মা। আমাদের মেয়েদের কোনো চাওয়া আমরা অপূর্ণ রাখি না। আমি তো বিয়ে করব না। তুই বিয়ে না করলে যে ওইদিকে ওই মেয়ের বাবা মারা যাবে। তাই নাকি? সাথে সাথে আফিয়ার বাবা চমকে গেল আর হাত থেকে মোবাইল পড়ে গেল। সে ভাবতেও পারছে না সে আবার আমার সাথে লাগতে আসছে। আমার তার চেহারা দেখে খুব মজা লাগতেছিল। কে কার অপারেশন আটকাবে? আরেকবার বলুন দেখি। এই তুই শুনছিস না? পুরো কথা বলতে না দিয়ে এই তুই চুপ। এমন আচরণ দেখে আফিয়া অবাক, কারণ তার বাবা কখনোই তাকে তুই বলেনি। কি হলো মিস্টার? আসলে বাবা আমি বুঝতে পারিনি। ভয়ে মাথা নিচু করে তুতলাতে অপারেশন করলে ডাক্তারের পরিবারে ক্ষতি করবেন। এতক্ষণে আফিয়া আর মনির মা চলে এসেছে। এমন অবস্থা দেখে তারা অবাক, কারণ এমপিরা যেখানে তোফাজ্জল হোসেনকে ভয় পায়, সেখানে আমি গরিব খ্যাত এমন ভাবে বসে কথা বলতেছি, এটা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার মতো ক্ষমা করে দাও বাবা, আর ভুল হবে না। পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করবেন বাবা, আর হবে না এমন। আপনাকে দ্বিতীয়বারের মতো মাফ করলাম, আর তৃতীয়বার আর সুযোগ পাবেন না মিস্টার। সে তার লোকগুলোকে ফোন দিল। অপরদিকে টানা 1 ঘন্টা পর অপারেশন করে ডাক্তার বের হলো। ডাক্তারের চেহারা জানি কেমন, এটা দেখে নীলা ওর মা কেমন জানি লাগতে শুরু করলো। নীলা ডাক্তারকে বলল ওর বাবা কেমন আছে। ডাক্তার বলল অপারেশন সফল হয়েছে, চিন্তার কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। দুজনে ডাক্তারকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে এখন কি দেখা করতে পারবো কিনা। এখন না, আধা ঘন্টা পরে রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন করতে পারবেন। আচ্ছা। অপরদিকে আফিয়ার বাবা সে লোকগুলোকে ফোন দিল, কিন্তু কেউ ফোন তুলল না। কি হলো মিস্টার, ফোন তো হচ্ছে না? না, আর কোনোদিনও ধরবে না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিও। ঠিক আছে। তখন এই ফোন আসলো নীলার। হ্যালো, অপারেশন ঠিকভাবে হয়ে গেছে, তুমি কখন আসবা? এই তো নীলু বাকি, বের হইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। বলেই ফোন কেটে দিলাম। ওকে মিস্টার, আমি এখন আসি, আমার কাজ আছে। বলেই হেঁটে যাচ্ছিলাম, তখন তার পাশে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে গেলাম। আমি কে সেটা খবর নেওয়ার জন্য, কিন্তু মানা করেছিলাম। মানে? আপনি কি বাচ্চা যে আমার এটার মানে আপনাকে বোঝাতে হবে? আসলে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিলাম। আপনাকে আবার বলতেছি, যতক্ষণ আমি চাই না ততক্ষণ আপনি কি এদেশের সরকারও জানতে পারবে না আমি কে। আশা করি বুঝতে পারছেন। আর হবে না। যত সুযোগ পাচ্ছেন তত মাথায় উঠেছেন। কিছু বলতে না দিয়ে আবার বললাম, এখন আসি। আর কে কি হলো সেটা যাতে কেউ কিছু জানবে না, 4 দেওয়ালের ভিতরেই থাকবে। বলার আগে বুঝে নিয়েছে। গুড বয়। তারপর সেখান থেকে চলে এলাম। বাইরে এসে সিএনজি দিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে আর আফিয়াদের বাসায়। বাবা ওকে। চাচু তুমি ওকে দেখে ভয় পাইলা কেন? আর ও কি বললো ওর পরিচয় ও না চাইলে জানা যাবে না মানে? সবাই অনেকটা অবাক, কারণ এই প্রথম আফিয়ার বাবাকে ভয় পেতে দেখছে আর খুব চিন্তিত লাগছে, কিন্তু কেন কেউ জানে না। এত কিছু কারো জানা লাগবে না, শুধু এটাই বলবো এই ছেলের আশেপাশে তোমরা যাবা না, দূরে দূরে থাকবে। মনি আর আফিয়া প্রথম তার এত রাগী ভাব দেখলো আর ভয়ে ভয়ে বলল আচ্ছা। আর একটা কথা, এখানে এখন যা হয়েছে সবাই তা বলে যাও, কিছু মনে রাখার দরকার নেই। বাইরে সব কথা মানে বলেও কাউকে বলবে না। রেগে সেখান থেকে চলে গেলেন। তারা সবাই বিস্মিত প্লাস অবাক। আপনার অবাক তাই না? কেন পরিচয় নেওয়া জেনেই এত ভয় পাচ্ছে? তাহলে শুনুন, এটা একটা রহস্য, সময় হলে জানতে পারবেন। একটু অপেক্ষা করুন। অপরদিকে আমি সিএনজিতে যাওয়ার সময় আমি ফোন দিই আমার বাবাকে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তুমি কোথায়? এই তো বাসায়, সবাই একসাথে লাঞ্চ করতেছি। খাওয়া দাওয়া করে সবাই আমার এখানে চলে আসো, দরকার আছে। কি দরকার আসলে জানতে পারবে, তাড়াতাড়ি এসো। কিন্তু কোনো কিন্তু না, আমি প্রথম কিছু চাইলাম। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আরো 20 মিনিট অতিক্রম করার পরে হাসপাতালে পৌঁছালাম আর হোটেল থেকে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তাদের কেবিনের সামনে এসে নক করে ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ সবার সাথে কথা বলে খেয়ে নিলাম। আসার পরে নীলার হাজারটা প্রশ্ন, এত দেরি কেন, কেন ডেকেছে, কি হয়েছিল, আরো নানান প্রশ্ন। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীলা ও নিজের মতো জ্ঞান করতেই আছে। ও রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ মেয়েটি সবার সামনে জড়িয়ে ধরেছিল। আর তারপর আমি এতক্ষণ সেখানে ছিলাম, তাই আর তেমন কিছু বললাম না। হঠাৎ ফোন এলো, নিয়াজ কল দিয়েছে। কল রিসিভ করতে কতক্ষণ ঝেড়ে নিল। আরে বাবা থাম। কই তুই ভার্সিটি আসিস না কেন 2 দিন? কোথাও দেখি নাই। একটা ফোন দিলেও পারতি, তাই না? আমাদেরকে বন্ধু ভাবিস না? একবারে সব বলে গেল। আরে ভাই, কোনটা রেখে কোনটা বলবো? শালা তুই হাসছিস, এখন বল তুই কই? আমি এখন হাসপাতালে। বলতে দেরি হয়েছে, ওর প্রশ্ন করতে দেরি হয় না। কি হয়েছে আমার, আবার কার সাথে লাগতে গেছি, কোন হাসপাতালে, আর অনেক কিছু। আরে ভাই থাম, আমার কিছু হয় না, নীলার সাথে আছে। পরে সব কিছু খুলে বললাম। আর ও বললো ওরা সবাই সন্ধ্যায় আসবে দেখা করতে। আমি নীলাকে বললাম আমার একটু কাজ আছে, আমি একটু আসতেছি, তুমি থাকো, কোথাও বের হইও না কেমন। বাইরে গিয়ে 1 ঘন্টা পর ফিরে আসলাম। কাজ হয়ে গেছে, এখন ফলাফলের অপেক্ষা। তারপর হঠাৎ আব্বুর ফোন। নবাবজাদা জরুরি তলব করে আনলেন, আর আপনি কোথায়? আমি তো এই হাসপাতালে। তোর কিছু হয়নি তো? তোমরা আগে হাসপাতালে আসো তো। প্রায় 30 মিনিট পর তারা আসলো। আম্মু এসে জড়িয়ে ধরলেই যেমন আমার কিছু হয়েছে। নানা প্রশ্ন। আমি বললাম আমার কিচ্ছু হয় নাই, চলো আমার সাথে। কোথায় যাব, কি জরুরি কথা, হাসপাতালে আনলি কেন, বাসায় কথা বলা যায় তো না, আর অনেক প্রশ্ন। এখন কথা না বলাটাই শ্রেয় মনে হলো, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কেবিনের সামনে নিয়ে আসলাম, আর ওইদিকে নীলার পরিবারও জানে না, কারণ সারপ্রাইজ দিব। আমি বললাম ভেতরে চলো। ভেতরে প্রবেশ করার সাথে সাথে সবাই থমকে গেল, আর সবার চোখে পানি। এই চোখের পানি কান্নার জন্য না, এই চোখের পানি খুশি। বাবা আঙ্কেলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই কাছে, তবে খুশিতে। আজ 15 বছর পর সব খুশি ফের চলে আসছে। আম্মু আন্টির সাথে কথা বলছে। ভাবি নীরব দর্শক হয়ে কিছু বুঝতেছে না। আমি ভাবির কাছে গিয়ে, কিছু বুঝছো না তাই না? যার কথা বাসায় হতো প্রায় ইনি হলেন সেই বন্ধু আব্বু। ও আচ্ছা, বুঝলাম এখন। তারা সবাই অনেকক্ষণ কথা বলল। আব্বু আম্মুর সাথে নীলাও কথা বলল। কিছুক্ষণ পর নীলাকে ইশারা করে মাইশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। নীলাও আসলো আমাদের সাথে। মাইশা আমার ভাগ্নি হয়তো ভুলে গেছেন, তারপর মনে করে দিলাম। তারপর 3 জন হাসপাতালের বাইরে দোকানে গিয়ে কিছু চকলেট নিলাম, যা মাইশা আর নীলাকে দিলাম। একজন তো এমনই বাচ্চা, আরেকজন চকলেট পেয়ে সেও বাচ্চা হয়ে গেছে। আমি তাদের চকলেট খাওয়া দেখছিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম হাসপাতালের বিল পরিশোধ করার জন্য, কারণ ডাক্তার বলছিল চাইলে আজ বিকালে আঙ্কেলকে বাসা নিয়ে যেতে পারবো। আমি বিল দেওয়ার জন্য রিসেপশনে গেলাম। তখন দেখলাম রিফাত গাড়ি নিয়ে নামলো, সাথে রাব্বি আর ওর বাবাও ছিল। তাদের দেখে একটু মুচকি হাসি দিয়ে কাজ শুরু করলাম, আর দেখলাম তারা আমার পাশ দিয়ে ক্যাবিনের দিকে যাচ্ছে। রাব্বি আমাকে খেয়াল করে নাই, তারা চলে গেছে। আমি প্রায় 20 মিনিট পর ক্যাবিনের দিকে যাচ্ছি, তখন দেখি তারা ক্যাবিন থেকে বেরিয়ে যাচ্ছে। রাব্বি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। আমি ওর চেহারা দেখে শুধু একটা মুচকি হাসি দিলাম। ওরা চলে গেল, আমিও চলে এলাম। এসে আসার পরে জিজ্ঞেস করলাম ওরা হঠাৎ এখানে কেন, আবার কি জন্য এসেছিল। আরে কি বলবো, ওরা সব কিছু ফেরত দিয়ে গেছে আর মাপ চেয়ে গেছে। কি? কিন্তু কিছুই বুঝলাম না। আঙ্কেল যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এখানে কি হলো এতক্ষণ? তাহলে শুনুন,